Hello and welcome to the Way of Success অনলাইন প্রিপারেশন। আজকে আমি তোমাদের সাথে যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্ল্যানিং কমিশন অ্যান্ড নীতি আয়োগ। তোমাদের এই প্ল্যানিং কমিশন এবং নীতি আয়োগ থেকে কিন্তু যে এক্সামে হোক না কেন সেখান থেকে কিন্তু মিনিমাম একটা কোশ্চেন কিন্তু আসেই, এবং এটা কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা পার্ট। সেটা শুধুমাত্র যে পরীক্ষার জন্য নয়, আমাদের দেশের অর্থনৈতিক ক্ষেত্রেও এটা খুবই ইম্পর্ট্যান্ট, এবং দেশের ভবিষ্যৎ কী হবে তার উপর সেই জিনিসটা ডিপেন্ড করে এর ওপর। তো এই প্ল্যানিং কমিশন কি, প্ল্যানিং কমিশনের কি ভাগ আছে, নীতি আয়োগ এসব বিষয়গুলো আমি জানবো, কিন্তু এগুলো কোশ্চেনের মাধ্যমে, বিভিন্ন এমসিকিউর মাধ্যমে আমরা পরপর দেখব। ওকে, তাহলে দেখা যাক আমাদের প্রথম কোশ্চেন কি আছে। প্রথম কোশ্চেন বলছে দ্য প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া ওয়াজ কনস্টিটিউটেড ইন দ্য ইয়ার। এখানে যদিও কনস্টিটিউটেড কথাটি আছে, কিন্তু এই প্ল্যানিং কমিশন কিন্তু আমাদের সংবিধানের কিন্তু লেখা নেই, সংবিধানের কিন্তু এটা পার্ট নয়। এই প্ল্যানিং কমিশন ভারতে এটি গঠিত হয় কত সালে না 1950 সালে 15 মার্চ। কবে? 1950 সালে 15 মার্চ। এই যে প্ল্যানিং কমিশন, এই প্ল্যানিং কমিশনের এই যে কনসেপ্টটা, এটা প্রথম আসে 1934 সালের একটি বইটার নাম হচ্ছে প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া। কি? প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া। এই প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া এই বইটিতেই প্রথম এই প্ল্যানিং কমিশনের যে কনসেপ্টটা পাওয়া যায়, এবং এটি কে লিখেছিলেন? এটা লিখেছিলেন এম বিশ্বেশ্বরা। কে লিখেছিলেন? এম বিশ্বেশ্বরা এই বইটা লিখেছিলেন, এবং সেখান থেকে কিন্তু এই প্ল্যানিং কমিশনের কথা আমরা জানতে পারি। এবং এরপর 1938-এ প্রথম জাতীয় পরিকল্পনা গ্রহণের চেষ্টা করা হয়। সেই বছর কংগ্রেসের সভাপতি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। কত সালে না 1938 সালে। 1938 সালে এই জাতীয় পরিকল্পনা গ্রহণের চেষ্টা করা হয়, এবং সেই সময় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন সুভাষচন্দ্র বসু। এবং এই যে জাতীয় পরিকল্পনা কমিটি বা ন্যাশনাল প্ল্যানিং কমিটি যে 1938 সালে গঠন হয়, তার সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু। আর সেই সময় যদি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি কে ছিলেন? সেই সময় ছিলেন সুভাষচন্দ্র বসু, এসসি বোস। তিনি ছিলেন সেই সময় আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে, এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, এগুলো পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আরেকটি জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে 1946-এ একটি প্ল্যানিং অ্যাডভাইজরি বোর্ড গঠন হয়, যেটা এর পরামর্শ পরবর্তীকালে দিয়েছিল। কত সালে? 1946 সালে কী তৈরি হয়েছিল? প্ল্যানিং অ্যাডভাইজরি বোর্ড। ঠিক আছে, আরেকটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে 1950 সালে জয়প্রকাশ নারায়ণের অর্থাৎ জেপি জয়প্রকাশ নারায়ণের সর্বদয়া পরিকল্পনা, এটা কিন্তু মনে রাখবে, এর সাথে রিলেটেড। সেটা হচ্ছে কি? সর্বদয়া পরিকল্পনা। ঠিক আছে, সর্বদয়া পরিকল্পনা গ্রহণ করেন, যেখানে কৃষি, ক্ষুদ্র কুটির শিল্প, ভূমি সংস্কার ইত্যাদির ওপর কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছিল। ঠিক আছে, তো এই জিনিসগুলো মনে রাখবে, এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার দেখা যাক আমাদের পরবর্তী কোশ্চেন কী আছে। পরবর্তী কোশ্চেন বলছে দ্য প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া ইজ, চারটে অপশন আছে। এ কনস্টিটিউশনাল বডি, অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড অটোনমাস বডি। সি হচ্ছে এ স্ট্যাচুটরি বডি, আর 4 বলছে এ নন স্ট্যাচুটরি বডি। এখানে কী হবে? এটা তো কনস্টিটিউশনাল বডি নয়, কারণ সংবিধানে কিন্তু এর কোনো উল্লেখ নেই। এখানে যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন ডি, এটা হচ্ছে এ নন স্ট্যাচুটরি বডি। ঠিক আছে, তো এখানে যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে কি? অপশন ডি। এবার দেখা যাক আমাদের পরবর্তী কোশ্চেন কী আছে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন কী আছে। পরবর্তী কোশ্চেন দেখো কি বলছে। হু গিভস দ্য ফাইনাল অ্যাপ্রুভাল
টু দ্য 5 years প্ল্যান। অপশন কি বলছে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল এনডিসি, বি বলছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, সি বলছে প্ল্যানিং কমিশন যেটা এখন নীতি আয়োগ, 4 হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এই যে প্ল্যানিং কমিশন, এই প্ল্যানিং কমিশনের অ্যাপ্রুভাল কে দেয়? এই প্ল্যানিং কমিশনের রূপায়ণের অন্তিম ছাড়পত্র যিনি দেন সেটা হচ্ছে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। কে দেন? ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, বা যাকে বলা হচ্ছে কি এনডিসি। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবারে এনডিসি সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে নিই। এই এনডিসি 1952 সালের 6 আগস্ট গঠিত হয়। কবে? 1952 সালের 6 আগস্ট। ঠিক আছে। এবং এই এনডিসির যিনি সভাপতি হন তিনি কে? এই এনডিসির সভাপতি হন সেই দেশের প্রধানমন্ত্রী, সেই দেশের বা আমাদের দেশের প্রধানমন্ত্রী। ঠিক আছে। তো এটা কিন্তু অবশ্যই মনে রাখবে। এবং এই এনডিসি আমাদের এই যে 5 years প্ল্যান বা এই যে 5 years প্ল্যান বা পঞ্চ পরিকল্পনার যে ব্যবস্থা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তার অ্যাপ্রুভাল কিন্তু দেয়। ঠিক আছে। এবার হচ্ছে নেক্সট কোশ্চেন বলছে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কনসিস্ট অফ। এখানে অপশন বলছে মেম্বার অফ দ্য প্ল্যানিং কমিশন, গভর্নর্স অফ দ্য স্টেটস, চিফ মিনিস্টার অফ দ্য স্টেটস, আর কি বলছে অপশন এ অ্যান্ড সি। তো এই যে ডেভেলপমেন্ট কাউন্সিলের বলছে কি কনসিস্ট অফ, কী নিয়ে গঠিত, তাহলে এখানে কি হবে? এখানে হচ্ছে আমাদের অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। মানে মেম্বার্স অফ প্ল্যানিং কমিশন তারা থাকে, এবং তার সাথে হচ্ছে সিএম, যে রাজ্যের সিএম, তারাও কিন্তু এর সঙ্গে যুক্ত থাকে। ঠিক আছে। তাহলে এনডিসিতে কে থাকে না প্ল্যানিং কমিশনের যে সদস্যরা এবং চিফ মিনিস্টার। এটা কিন্তু অবশ্যই মনে রাখবে। এবার দেখা যাক আমাদের পরবর্তী কোশ্চেন কি আছে। পরবর্তী কোশ্চেন দেখো কি বলছে, হোয়েন ওয়াজ দ্য ফার্স্ট 5 year প্ল্যান অফ ইন্ডিয়া স্টার্টেড। অপশন বলছে 1949, 1950, 1952 আর হচ্ছে 1951। তো ফার্স্ট যে 5 year প্ল্যান, এই 5 year প্ল্যান কত সালে হয় না? এটা হচ্ছে 1951 থেকে 1956 সাল পর্যন্ত চলে। তার মানে হচ্ছে 1951, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এবার এখান থেকে আমাদের কিছু তথ্য, এক্সট্রা তথ্য আমাদের জানতে হবে। এই যে ফার্স্ট 5 year প্ল্যান, এটি তৈরি হয়েছিল কিসের ওপর? এটি তৈরি হয়েছিল হ্যারোড ডোমার মডেলের ওপরে। হ্যারোড ডোমার মডেলের ওপর এটি তৈরি হয়। ঠিক আছে। এবং এই যে ফার্স্ট 5 year প্ল্যানে এখানে কিন্তু কৃষিক্ষেত্রের ওপর বেশি জোর দেওয়া হয়েছিল। কিসের ওপর? কৃষিক্ষেত্র, অর্থাৎ এগ্রিকালচারের ওপর। এগ্রিকালচারের ওপরে বেশি কিন্তু জোর দেওয়া হয়েছিল। ঠিক আছে। তো এটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে। ওকে। এবার দেখা যাক আমাদের পরবর্তী প্রশ্ন কি বলছে। দ্য ভেরি ফার্স্ট 5 year প্ল্যান অফ ইন্ডিয়া ওয়াজ বেসড অন দ্য মডেল অফ। অপশন একটু আগে আমি বললাম, অপশন এ বলছে মহলানবিশ মডেল, 2 হ্যারোড ডোমার মডেল, সি হচ্ছে বোম্বে প্ল্যান, আর ডি হচ্ছে নান অফ দিস। তাহলে আমি একটু কী বললাম? হ্যারোড ডোমার মডেল। কী বললাম? হ্যারোড ডোমার মডেল। এবং এই ফার্স্ট 5 year প্ল্যানে তোমাদের যে আমাদের জিডিপি লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল 2.1%, কিন্তু বাস্তবে সেটা হয়েছিল 3.6%। অর্থাৎ ফার্স্ট 5 year প্ল্যান কিন্তু সাকসেস পেয়েছিল। ঠিক আছে। এটা কিন্তু সাকসেস পেয়েছিল, এটা কিন্তু অবশ্যই মনে রাখবে। এবং এই সময়ে কিন্তু শেষ 2 বছরে কৃষিক্ষেত্রে কিন্তু উৎপাদন খুব ভালো হয়েছিল। ঠিক আছে। কৃষিক্ষেত্রে কিন্তু উৎপাদন খুবই ভালো হয়েছিল। এবার দেখা যাক আমাদের পরবর্তী কোশ্চেন কি আছে। পরবর্তী কোশ্চেন বলছে হোয়াট অ্যাজ দ্য প্রাইম টার্গেট অফ দ্য ফার্স্ট 5 year প্ল্যান। আমি একটু আগেই বললাম। তাহলে অপশন এ বলছে ডেভেলপমেন্ট অফ দ্য ইন্ডাস্ট্রি, ডেভেলপমেন্ট অফ দ্য এগ্রিকালচার, ডেভেলপমেন্ট অফ দ্য ইনফ্রাস্ট্রাকচার, ডেভেলপমেন্ট অফ দ্য পোর্টস। তাহলে একটু আমি কী বললাম যে এগ্রিকালচারের উপরে কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। তাহলে কী হবে? এগ্রিকালচার, অর্থাৎ অপশন বি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। এবার দেখো আমাদের পরের কোশ্চেন কী আছে। হোয়েন ওয়াজ দ্য প্ল্যান হলিডে ডিক্লেয়ার্ড। প্ল্যান হলিডে কবে ডিক্লেয়ার্ড হয়েছিল? ঠিক আছে। এখানে কি বলছে? আফটার দ্য
থার্ড প্ল্যান, আফটার দ্য ফোর্থ প্ল্যান, আফটার দ্য ফিফথ প্ল্যান, এখানে হচ্ছে আফটার দ্য সিক্সথ প্ল্যান। তো এই যে প্ল্যান হলিডে এটা কবে হয়েছিল? এটা হয়েছিল 1966 থেকে 67 এবং 1967 থেকে 1968 এবং 1968 থেকে 1969, অর্থাৎ 1966 থেকে 1969 সালে কিন্তু এই প্ল্যান্ড হলিডে ডিক্লেয়ার হয়েছিল। এবং এটা তাহলে কোন প্ল্যানিং কমিশনের পড়া হয়েছিল? এটা হয়েছিল কিন্তু অ্যাকচুয়ালি থার্ড যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা তারপরে। তো থার্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে হয়? সেটা হচ্ছে 1961 থেকে 1966 সাল। এই 1961 থেকে 1966 সাল পর্যন্ত থার্ড যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা 5 ইয়ার্স প্ল্যান হয়, এবং তার পরবর্তীকালে এই যে 1966 থেকে 1969 এই যে পিরিয়ডটাকে বলা হয় কি না প্ল্যান হলিডে। কি বলা হয়? এটাকে বলা হয় প্ল্যান হলিডে। প্ল্যান হলিডে। তাহলে এটা কবে হয়েছিল? এটা হয়েছিল আফটার দ্য থার্ড প্ল্যান। ঠিক আছে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু অবশ্যই মনে রাখবে। এবার দেখা যাক আমাদের পরবর্তী কোশ্চেন কি বলছে। পরবর্তী কোশ্চেন বলছে দ্য অ্যানুয়াল প্ল্যান ওয়ার লঞ্চড বিটুইন। তো এখানে আমি একটু আগে বললাম 1966 থেকে 1969, এটা নিয়ে আমি আর বিশেষ কিছু বলছি না। ঠিক আছে, এবার নেক্সট প্রশ্ন কি বলছে? গ্রিন রেভলিউশন ইনিশিয়েটিভ ওয়াজ টেকেন ডিউরিং। গ্রিন রেভলিউশন মানে হচ্ছে কি সবুজ বিপ্লব। এই সবুজ বিপ্লব যে ইনিশিয়েটিভ কবে নেওয়া হয়েছিল? সবুজ বিপ্লব, তার আগে আমরা জানি যে সবুজ বিপ্লব কত সালে হয়েছিল? গ্রিন রেভলিউশন হয়েছিল 1965 সালে। কবে? 1965 সালে। এটা কিন্তু অবশ্যই মনে রাখবে। এবং এই গ্রিন রেভলিউশন কে জড়িত? এখানে কিন্তু স্বামীনাথন, যিনি কিছুদিন আগে মারা গেছেন, ঠিক আছে, তো এই নামটা কিন্তু অবশ্যই মনে রাখবে, স্বামীনাথন, উনি জড়িত। ঠিক আছে, এবং এই জন্য ওনাকে কী বলা হয়? ফাদার অফ গ্রিন রেভলিউশন বলা হয় ইন্ডিয়াতে। ঠিক আছে, তো 1965 সালে গ্রিন রেভলিউশন হয়েছিল। এবং এই গ্রিন যে রেভলিউশন বা সবুজ বিপ্লব, এটা কোন প্ল্যানিং কমিশনে নেওয়া হয়েছিল? না, গ্রিন রেভলিউশন এটা নেওয়া হয়েছিল থার্ড 5 ইয়ার্স প্ল্যানে। ঠিক আছে, আর থার্ড 5 ইয়ার্স প্ল্যান কবে হয়? 1961 থেকে 1966 সালে। ঠিক আছে, এবং এই টাইমে কিন্তু আরেকটা জিনিস মনে রাখবে, থার্ড 5 ইয়ার্স যে প্ল্যান সেই সময় কিন্তু অ্যাকচুয়ালি ফেলড হয়। কি হয়? অ্যাকচুয়ালি ফেলড হয়। কেন? কারণ সেই সময় কিন্তু ভারত আর চীনের মধ্যে যুদ্ধ হয়েছিল। ঠিক আছে, এবং ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয় এবং খরা হয়, এবং এইসব কারণের জন্য কিন্তু এই থার্ড 5 ইয়ার্স যে প্ল্যান সেটা কিন্তু অ্যাকচুয়ালি ব্যর্থতা লাভ করে। এটা কিন্তু অবশ্যই মনে রাখবে। ঠিক আছে, তাহলে এখানে কী হবে? গ্রিন রেভলিউশন ইনিশিয়েটিভ ওয়াজ টেকেন, এখানে আফটার নয়, আফটারগুলো কেটে দেবে, এখানে লিখে দেবে অন। তাহলে অপশন এ হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, এটা কিন্তু থার্ড যে প্ল্যানিং কমিশন বা থার্ড যে 5 ইয়ার্স প্ল্যান সেখানে কিন্তু এটা নেওয়া হয়েছিল। এবার দেখা যাক আমাদের পরবর্তী প্রশ্ন কি বলছে। নেক্সট প্রশ্ন বলছে হুইচ প্রোগ্রাম গিভেন দ্য স্লোগান গরিব হটাও বা গরিবি হটাও বা দারিদ্র দূরীকরণ বা গরিবি হটাও যে স্লোগান, এটা কবে নেওয়া হয়েছিল? এই যে স্লোগান এটা নেওয়া হয়েছিল সেটা হচ্ছে অ্যাকচুয়ালি 1974 থেকে 1979 সালে। 1974 থেকে 1979 সালে যে প্ল্যানিং কমিশন বা যে 5 ইয়ার্স প্ল্যান হয় সেখানে। তো এটা কোন পিরিয়ড? তার মানে এটা হচ্ছে ফিফথ, এটা হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা ফিফথ 5 ইয়ার্স প্ল্যানের সময় এই যে দরিদ্র দূরীকরণ বা গরিবি হটাও এই যে প্ল্যানিংটা, এই যে প্রোগ্রাম, এই যে ইনিশিয়েটিভ সেটা নেওয়া হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি অ্যান্সার হবে আমাদের ফিফথ 5 ইয়ার্স প্ল্যান। কী হবে? ফিফথ 5 ইয়ার্স প্ল্যান। এখান থেকে তোমাদের একটা জিনিস মনে রাখবে, এই যে দারিদ্র দূরীকরণ এই পরিকল্পনা গৃহীত হয় অর্থনীতিবিদ ডিডি ধর দ্বারা। কার দ্বারা? ডিডি ধর। এটা কিন্তু মনে রাখবে, এটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এবং এখানে আমরা বললাম যে 1979 সাল পর্যন্ত এটা হয়েছিল, কিন্তু এখানে করে একটা তথ্য মনে রাখবে 1978 সালে
কংগ্রেস যেহেতু সেই সময়ে কংগ্রেস সরকারের এখানে কিন্তু শেষ হয় এবং সেই সময় জনতা দল কিন্তু আমাদের সরকারে আসে সেন্ট্রালে, এবং এই জনতা দল কর্তৃক কিন্তু এই পরিকল্পনাটা বাতিল করা হয় 1978 সালে। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই মনে রাখবে। এবার দেখো আমাদের নেক্সট প্রশ্ন কি বলছে। নেক্সট প্রশ্ন বলছে দ্য ইকোনমিক রিফর্মস আর ইনিশিয়েটিভ বাই নরসিংহ রাও। বলছে ইকোনমিক যে রিফর্মস নেওয়া হয়েছিল কার দ্বারা? নরসিংহ রাওয়ের দ্বারা। তো এটা কোন প্ল্যানে? এখানে কি বলছে? দ্য 5 ইয়ার্স প্ল্যান, থার্ড 5 ইয়ার্স প্ল্যান, ফোর্থ, সেভেন্থ আর হচ্ছে 8th। তো এখানে কী হবে দেখো, তো এখানে যেটা আমাদের রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে 8th 5 ইয়ার্স প্ল্যান। তো অষ্টম পরিকল্পনা এটা কবে নেওয়া হয়? এটা নেওয়া হচ্ছে 1992 থেকে 1997 সাল পর্যন্ত। ঠিক আছে, 1992 থেকে 1997 সাল পর্যন্ত। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। আরেকটা জিনিস মনে রাখবে, এটা হচ্ছে 8th আর 7th যে প্ল্যানিং কমিশন গঠিত হয়, যে 5 ইয়ার্স প্ল্যানিং গঠিত হয়, সেটা কবে? সেটা হচ্ছে 1985 থেকে 90। এই যে 91-92 এই 2 বছরে কিন্তু কোনো প্ল্যানিং কমিশন কিন্তু গঠন হয়নি। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। ঠিক আছে, এবার দেখা যাক আমাদের পরবর্তী কোশ্চেন কী আছে। পরবর্তী কোশ্চেন বলছে দেখো, দ্য 12th 5 years প্ল্যান অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ ডিসাইডেড ফর দ্য গ্রোথ রেট অ্যাট কত? এই যে 12তম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, এই পরিকল্পনাতে গ্রোথ রেট কত নির্ধারণ করা হয়েছিল? তো এখানে যেটা সঠিক আনসার, এটা কিন্তু মনে রাখতে হবে অপশন সি, অর্থাৎ 8.20% আমাদের গ্রোথ রেট আমাদের প্ল্যানিংয়ে রাখা হয়েছিল, কিন্তু অ্যাকচুয়ালি এটা হয়েছিল, লক্ষ্য পূরণ করতে পেরেছিল 7.5%। কত? 7.5%। এবং এটাই কিন্তু আমাদের লাস্ট 5 ইয়ার্স প্ল্যান। লাস্ট 5 ইয়ার্স প্ল্যান এটা কত সালের? 2012 থেকে এটা হচ্ছে 2017। এটা হচ্ছে আমাদের লাস্ট 5 ইয়ার্স প্ল্যান। কারণ এরপরে কিন্তু আমাদের শুরু হয়ে যায় কি? নীতি আয়োগ। কি শুরু হয়ে যায়? নীতি আয়োগ। ঠিক আছে, এবার দেখো আমাদের নেক্সট প্রশ্ন কি আছে। নেক্সট প্রশ্ন দেখো কি আছে তাহলে। নেক্সট প্রশ্ন বলছে হু ইজ দ্য কারেন্ট সিইও অফ নীতি আয়োগ। তার আগে তোমাদের আরেকটা এই 5 ইয়ার্স প্ল্যান সম্পর্কে বলে রাখি। এখান থেকে কিন্তু আরও কিছু 2-3টে কোশ্চেন তোমাদের আমি বলে রাখি, তারপর আমি নীতি আয়োগ সম্পর্কে বলছি। তোমাদের এখান থেকে আরও কিছু কোশ্চেন আসে, যেরকম হচ্ছে যে মিশ্র অর্থনীতি দেখা যায় কোথায়? মিশ্র অর্থনীতি যদি তোমাদের প্রশ্ন আসে, তোমাদের এটা হবে কিন্তু যে সেকেন্ড 5 ইয়ার্স প্ল্যান, অর্থাৎ 1956 থেকে 61 সাল। এবং এই যে সেকেন্ড যে 5 ইয়ার্স প্ল্যান, সেখানে কিন্তু শিল্পক্ষেত্রে, ভারী শিল্পের ক্ষেত্রে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছিল, এবং এই মডেলটাকে বলা হয় মহলানবিশ মডেল। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। আরেকটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, সেটা হচ্ছে কি, আরেকটা তোমরা এখান থেকে পড়বে, সেটা হচ্ছে জওহর রোজগার যোজনা। এটা কবে নেওয়া হয়? জওহর রোজগার যোজনা। এই যে আমাদের 8th 5 ইয়ার্স প্ল্যান, এই সময় কিন্তু আরেকটা তোমাদের পরিকল্পনা হয়, সেটা হচ্ছে জওহর রোজগার যোজনা। এই পরিকল্পনা নেওয়া হয়, এটা হচ্ছে 1989 সালে। অর্থাৎ এটা কিন্তু এই যে 8th, এটা কিন্তু অ্যাকচুয়ালি নেওয়া হয় কত সালে? এটা হচ্ছে, একটু ভুল বললাম, এটা হচ্ছে 7th যে 5 ইয়ার্স প্ল্যান, অর্থাৎ 7th 5 ইয়ার্স প্ল্যান কবে হয়েছিল? এটা হয়েছিল 1985 থেকে 90 সাল। এই যে পিরিয়ড, এই পিরিয়ডে কিন্তু নেওয়া হয় জওহর রোজগার যোজনা। এখান থেকে তোমরা আরেকটা ইনফরমেশন তোমরা পড়ে রাখবে, সেটা হচ্ছে কি, কারণ এখান থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন আসে, সেটা হচ্ছে ইনক্লুসিভ গ্রোথ ইন অল সেকশন। এই যে পরিকল্পনা, এটা কোথায় নেওয়া হয়? কি না, ইনক্লুসিভ গ্রোথ ইন অল সেকশন। এই টাইপের যদি কোশ্চেন আসে, তখন এখানে আনসার হবে তোমার হচ্ছে 11th যে 5 ইয়ার্স প্ল্যান, সেখানে নেওয়া হয়। এটা কত সালে? এটা হচ্ছে 2007 থেকে 12। 2007 থেকে 12 এই যে পিরিয়ড, এই পিরিয়ডে কিন্তু নেওয়া হয় কি, তোমার হচ্ছে ইনক্লুসিভ গ্রোথ ইন অল সেকশন, অর্থাৎ প্রত্যেকটা সেক্টরে কিন্তু একটা গ্রোথ, এই যে উদ্যোগটা নেওয়া হয়, এটা হচ্ছে 11th যে 5 ইয়ার্স প্ল্যান, সেখানে। এবার আমি আসি এই নীতি আয়োগ সম্পর্কে। এই যে নীতি আয়োগ, এই নীতি আয়োগ অ্যাকচুয়ালি কত সালে গঠিত হয়? এটা গঠিত হয়
সালের 1 জানুয়ারি। এবার নীতি আয়োগের ফুল ফর্ম কি? নীতি আয়োগের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। এবং নীতি আয়োগের যিনি সভাপতি হন সভাপতি হন আমাদের দেশের প্রধানমন্ত্রী। এবং নীতি আয়োগে কিন্তু সিইও থাকে। সেখানে আমাদের একটা প্রশ্ন যে হু ইজ দ্য কারেন্ট সিইও অফ নীতি আয়োগ? নীতি আয়োগের সিইওকে না শ্রী সুব্রমণিয়ম। ইনি 2023 সালে কিন্তু নিয়োগ হয়েছেন, 2023 সালে। ঠিক আছে, তো এটা কিন্তু অবশ্যই মনে রাখবে। এবং এর আগে যিনি সিইও ছিলেন তিনি হচ্ছেন অমিতাভ কান্ত। কে ছিলেন? অমিতাভ কান্ত। এবং বর্তমানে সিইও হচ্ছেন শ্রী সুব্রমণিয়ম। এবার দেখা যাক আমাদের পরবর্তী কোশ্চেন কি বলছে। পরবর্তী কোশ্চেন বলছে হোয়েন ওয়াজ দ্য নীতি আয়োগ এস্টাবলিশড? একটু আগে বললাম 1 জানুয়ারি 2015। কি 1 জানুয়ারি 2015। এখান থেকে আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, এই নীতি আয়োগটা কিন্তু আমাদের এই যে প্ল্যানিং কমিশন যেটা নিয়ে আমরা একটু আগে পড়লাম, এই প্ল্যানিং কমিশনের পরবর্তী এই নীতি আয়োগ এই কনসেপ্টটা কিন্তু আসে। এটাকে রিপ্লেস করে নীতি আয়োগ এই কনসেপ্টটা কিন্তু আসে। ঠিক আছে, আরেকটা জিনিস তোমরা মনে রাখবে, সেটা হচ্ছে এই যে নীতি আয়োগ, এই নীতি আয়োগের গঠন কী হয় না, এখানে হচ্ছে তোমাদের একজন চেয়ারপারসন থাকে যেটা হচ্ছে পিএম, এরপরে থাকে হচ্ছে ভাইস চেয়ারপারসন যেটা হচ্ছে প্রধানমন্ত্রী দ্বারা মনোনীত, প্রধানমন্ত্রী দ্বারা নমিনেটেড। তারপরে থাকে হচ্ছে সিইও, এবং এই আরও যে পার্ট থাকে সেটা হচ্ছে কি, এখানে কিছু ফুল টাইম মেম্বার থাকে, পার্ট টাইম 2 জন সদস্য থাকে। ঠিক আছে, পার্ট টাইম 2 জন সদস্য থাকে এবং এক্স অফিসিও সদস্য থাকে। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই মনে রাখবে। এবং এর সাথে যে গভর্নিং কাউন্সিলে কারা থাকে, এই গভর্নিং কাউন্সিলে থাকে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রশাসিত অঞ্চলের রাজ্যপালরা। ঠিক আছে, তো এগুলো কিন্তু অবশ্যই এগুলো মনে রাখবে। তাহলে কি বললাম, নীতি আয়োগ ফর্মড হয় 1 জানুয়ারি 2015 সালে।